আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ অস্ত্রবিরতির আহ্বান জানালেন লেবাননের প্রেসিডেন্ট। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা শুনে ফাঁকা রাস্তার আশ্রয়ে ইসরায়েলিরা। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব ইরান। লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলে আহত ১৬। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে স্বাগত জানিয়ে ইরানিদের মিছিল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট, যা বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং এই ঘোষণার পেছনে রয়েছে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি। কারণ আপনারা জানেন যে লেবানন গত কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। আর এর পাশাপাশি যদি সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা চলতে থাকে, তবে দেশের পুনর্গঠন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই লেবাননের শীর্ষ নেতৃত্ব এখন অনুধাবন করছেন যে একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি বা সম্পূর্ণ অস্ত্রবিরতি ছাড়া দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বৈশ্বিক পরাশক্তিগুলো দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার তাগিদ দিয়ে আসছিল। কারণ এই ধরনের ভূ-রাজনৈতিক উত্তেজনা শুধুমাত্র দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের সরবরাহ শৃঙ্খল, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি তেলের বিশ্ববাজারের ওপর একটি বিশাল নেতিবাচক প্রভাব ফেলে। তাই লেবাননের প্রেসিডেন্টের এই আহ্বানকে বিশ্লেষকেরা একটি ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন, যা আগামী দিনে জাতিসংঘের মধ্যস্থতায় নতুন কোনো শান্তি চুক্তির পথ প্রশস্ত করতে পারে। আর আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের শান্তি আলোচনা রাতারাতি সফল হয় না। এর জন্য প্রয়োজন উভয় পক্ষের সদিচ্ছা এবং আন্তর্জাতিক গ্যারান্টি। তবে সাধারণ নাগরিকদের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আমরা আশা করতে পারি যে আগামী দিনগুলোতে এই অঞ্চলে একটি শান্ত ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে, যা উভয় দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা বা সাইরেন শুনে ফাঁকা রাস্তার আশ্রয়ে ছুটতে হয়েছে সাধারণ ইসরায়েলি নাগরিকদের। আর এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের সবচেয়ে বড় মূল্য সবসময় সাধারণ মানুষকেই চোকাতে হয়। যখনই কোনো জরুরি সতর্কতা বা সাইরেন বেজে ওঠে, তখন মুহূর্তের মধ্যেই ব্যস্ত শহরের চিত্র সম্পূর্ণ পাল্টে যায়। স্কুল, কলেজ, অফিস, আদালত, শপিং মল বা রাস্তাঘাট থেকে মানুষজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বা বাংকারে ছুটে যায়, যা একটি চরম মানসিক চাপের পরিস্থিতি তৈরি করে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য এই ধরনের আকস্মিক সতর্কতা চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। আপনারা হয়তো জানেন যে আধুনিক প্রযুক্তির যুগে ইসরায়েলের নিজস্ব সতর্কতামূলক অ্যাপ্লিকেশন এবং স্বয়ংক্রিয় সাইরেন ব্যবস্থা রয়েছে, যা বিপদ আসার কয়েক মিনিট আগেই নাগরিকদের সতর্ক করে দেয়। কিন্তু তারপরও দৈনন্দিন জীবনের এই যে আকস্মিক ছন্দপতন, তা একটি দেশের সামগ্রিক অর্থনীতি এবং সামাজিক কাঠামোর উপর গভীর প্রভাব ফেলে। কারণ বারবার কাজ বন্ধ করে আশ্রয় যাওয়ার ফলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়, উৎপাদন কমে যায় এবং মানুষের মধ্যে এক ধরনের দীর্ঘস্থায়ী মানসিক ট্রমা বা উদ্বেগ তৈরি হয়, যা সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাছাড়া জরুরি অবস্থার সময় রাস্তাঘাট সম্পূর্ণ জনশূন্য হয়ে যাওয়া একটি ভৌতিক পরিবেশের সৃষ্টি করে, যেখানে কেবল নিরাপত্তা কর্মী এবং জরুরি চিকিৎসা সেবার সাথে যুক্ত যানবাহনের সাইরেনের শব্দ শোনা যায়। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ধরনের পরিস্থিতি এড়াতে কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই, কারণ প্রযুক্তিগতভাবে যত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাই থাকুক না কেন, সাধারণ মানুষের মনে যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হয়, তা কোনো প্রযুক্তি দিয়ে দূর করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার জোর দিয়ে বলছে যে সব পক্ষের উচিত সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া
এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়া যা জনজীবনে আতঙ্ক ছড়ায়। ইরান ঘোষণা দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করবে এবং এই বিবৃতিটি বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে একটি বিশাল আলোচনার জন্ম দিয়েছে। কারণ আপনারা জানেন যে বর্তমান বিশ্বে কোনো দেশের সাথে সরাসরি সংঘাতে না গিয়ে অর্থনৈতিকভাবে তাকে দুর্বল করার কৌশলটি অত্যন্ত কার্যকরী হিসেবে বিবেচিত হচ্ছে। আর ইরানের এই দাবির পেছনে বেশ কয়েকটি অর্থনৈতিক কৌশল কাজ করছে, যার মধ্যে অন্যতম হল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ, ব্রিক্স BRICS এর মতো উদীয়মান অর্থনৈতিক জোটের সাথে সম্পর্ক জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানোর প্রচেষ্টা বা ডি-ডলারাইজেশন প্রক্রিয়া। ইরান মূলত তাদের মিত্র দেশগুলোর সাথে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার দিকে এগোচ্ছে এবং এশিয়ার বড় বড় অর্থনৈতিক শক্তির সাথে নতুন নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে, যার উদ্দেশ্য হল মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবকে পাশ কাটিয়ে একটি বিকল্প অর্থনৈতিক বলয় তৈরি করা। যদি বিশ্ববাজারে তেলের সরবরাহ বা বাণিজ্যের রুটগুলোতে কোনো ধরনের পরিবর্তন আসে, তবে তা সরাসরি পশ্চিমা দেশগুলোর মূল্যস্ফীতিকে প্রভাবিত করতে পারে, যা পর্যন্ত সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে এবং অভ্যন্তরীণ রাজনীতির উপর চাপ সৃষ্টি করবে। আর এই অর্থনৈতিক চাপের ফলেই ইরান আশা করছে যে যুক্তরাষ্ট্র হয়তো তাদের পূর্ববর্তী কঠোর নীতি থেকে সরে এসে কোনো ধরনের সমঝোতায় আসতে বাধ্য হবে। এই পুরো বিষয়টি আসলে একটি জটিল আন্তর্জাতিক দাবার চালের মতো, যেখানে অর্থনীতিকে একটি ঢাল এবং তলোয়ার উভয় হিসেবেই ব্যবহার করা হচ্ছে। বিশ্ব অর্থনীতির এই পরিবর্তনের যুগে প্রতিটি দেশেরই নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে এবং মুদ্রার বিনিময় হার থেকে শুরু করে শেয়ার বাজার সবকিছুতেই এর প্রভাব পড়তে বাধ্য। তাই এই অর্থনৈতিক রেষারেষি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর ঢেউ এসে লাগবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতেও, যেখানে আমদানি রপ্তানি ব্যয়ের ওঠানামা সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলে। সীমান্ত উত্তেজনার আরেকটি উদ্বেগজনক খবর হল লেবানন থেকে ছোড়া মিসাইলের কারণে ইসরায়েলে অন্তত ১৬ জনের আহত হবার ঘটনা, যা এই অঞ্চলের মানবিক সংকট এবং জরুরি স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলোকে নতুন করে সামনে নিয়ে এসেছে। যখনই এই ধরনের আন্তঃসীমান্ত গোলাগুলি বা মিসাইল নিক্ষেপের ঘটনা ঘটে, তখন সবচেয়ে বেশি বিপদে পড়েন সীমান্ত সংলগ্ন এলাকার সাধারণ বাসিন্দারা। এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরি চিকিৎসা সেবা বা অ্যাম্বুলেন্স কর্মীদের চরম ঝুঁকির মধ্যে কাজ করতে হয়েছে। হাসপাতালগুলোতে হঠাৎ করে আহতদের ভিড় বেড়ে গেলে তা স্বাস্থ্যসেবা কাঠামোর ওপর বিশাল চাপ সৃষ্টি করে, কারণ সাধারণ রোগীদের পাশাপাশি জরুরি ভিত্তিতে ট্রমা কেয়ার, সার্জারি এবং অন্যান্য নিবিড় পরিচর্যার প্রয়োজন দেখা দেয়। তাছাড়া এই ধরনের আকস্মিক ঘটনার পর ওই নির্দিষ্ট এলাকার স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং কৃষিকাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আপনারা হয়তো জানেন যে উত্তর ইসরায়েলের অনেক এলাকা কৃষি নির্ভর এবং এই ধরনের উত্তেজনার কারণে কৃষকরা তাদের মাঠে যেতে পারেন না, যা দীর্ঘমেয়াদে খাদ্য সরবরাহ শৃঙ্খলেও প্রভাব ফেলে। স্থানীয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয় এবং তাদের জন্য অস্থায়ী আশ্রয়, খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করতে হয়, যা একটি দেশের অভ্যন্তরীণ সম্পদের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং রেড ক্রসের মতো মানবিক সংস্থাগুলো প্রতিনিয়তই এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে আসছে, কারণ আহতদের মধ্যে নারী, শিশু বা বয়স্ক মানুষ থাকলে তা একটি বিশাল মানবিক ট্র্যাজেডিতে রূপ নেয়। যে কোনো দেশের জন্যই তাদের নাগরিকদের সুস্থতা এবং নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত এবং আমরা আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং এই অঞ্চলে এমন একটি টেকসই সমাধান আসবে যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে না হয়। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত, আর তা হল নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে স্বাগত জানিয়ে ইরানিদের বিশাল মিছিল ও আনন্দোল্লাস। আপনারা যারা ইরানের শাসন ব্যবস্থা সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে দেশটিতে সর্বোচ্চ ধর্মীয় নেতার পদটি কেবল একটি আধ্যাত্মিক পদ নয়, বরং এটি রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী, সাংবিধানিক এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। তাই নতুন কোনো নেতার দায়িত্ব গ্রহণ দেশটির ভবিষ্যৎ দেশীয় এবং বৈদেশিক নীতির দিক নির্দেশনা নির্ধারণে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
এই স্বাগত মিছিলে হাজার হাজার সাধারণ মানুষ, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এই ধরনের বিশাল সমাবেশগুলো সাধারণত ইরানের ঐতিহ্যবাহী সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয়তাবোধের এক অনন্য মিশ্রণ হিসেবে আত্মপ্রকাশ করে, যেখানে ব্যানার, ফেস্টুন এবং স্লোগানের মাধ্যমে জনগণ তাদের নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সমর্থন প্রকাশ করে। বিশ্লেষকদের মতে নতুন এই নেতৃত্বের সামনে এখন বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে অন্যতম হল দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ করা এবং আন্তর্জাতিক বিশ্বে ইরানের কূটনৈতিক অবস্থানকে আরও সুসংহত করা। বিশেষ করে বর্তমান পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় নতুন নেতা কিভাবে দেশের অভ্যন্তরীণ সংস্কার এবং বহির্বিশ্বের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখবেন তার উপরই নির্ভর করছে ইরানের আগামী দশকের গতিপথ। এই ধরনের ক্ষমতা হস্তান্তর বা নেতৃত্বের পরিবর্তন সবসময়ই রাজনৈতিক পর্যবেক্ষকদের জন্য একটি আগ্রহের বিষয়, কারণ এটি শুধুমাত্র একটি দেশের নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আমরা আগামী দিনগুলোতে নজর রাখব নতুন এই নেতার গৃহীত পদক্ষেপগুলোর দিকে এবং তার নীতিগুলো সাধারণ ইরানিদের জীবনে কেমন ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে তার পর্যালোচনার দিকে।